স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ভারত এবং বাংলাদেশের মধ্যকার চেন্নাইতে প্রথম টেস্ট চলছে। এই ম্যাচে বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়েছে। এরই মধ্যে ভারত ৩০৮ রানের লিড নিশ্চিত করেছে। তারা ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশ আসলে কতটা পিছিয়ে, এই ম্যাচে কি আরও কামব্যাক করা সম্ভব কিনা, এটা নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। বাংলাদেশ আজকে দিনের শুরুটা আসলে দুর্দান্তভাবে করেছিল। ভারতের 4টা উইকেট ছিল। রবীন্দ্রজন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা কালকে বিকেলে যেভাবে শেষ করেছিলেন, তারা আসলে ইনিংসটা লম্বা করতে পারেননি। ভারতকে অলরাউট করে দেওয়ার পরে বাংলাদেশের যেরকম ব্যাটিংটা করা উচিত ছিল, ওই ব্যাটিংটা আসলে করতে পারেনি। এর আসলে কারণটা কি হতে পারে? কারণ আসলে আমাদের অভিজ্ঞ ব্যাটাররা তারা দায়িত্ব নিতে পারেনি। আমরা কালকেই বলছিলাম যে যদি তাড়াতাড়ি আউট করে দিতে পারি তাহলেও একটা চান্স আছে। মানে যেই শুরুটা করেছিল সেই শুরুটা তো আর হয়নি, কিন্তু আমরা কিন্তু 400 রানের আগেই তাসকিন প্রথম দিনে উইকেট না পেলেও আজকে সকালে কিন্তু তিনি তার 3টা উইকেট নিয়েছেন, 4টার মধ্যে 3টা। সেইখানে হাসান মাহমুদ আরেকটা উইকেট নিয়ে 5 উইকেট কমপ্লিট করেছেন। কিন্তু আমরা বলছিলাম যে টপ অর্ডাররা হয়তো ব্যর্থ হবে, কারণ তাদের ফর্ম নিয়ে অনেক দিন ধরে দেখছি যে আমরা পাকিস্তানও কলাপস করেছিল, তারা পরে লোয়ার অর্ডারের লিটন দাস এবং মিরাজ ঘুরে দাঁড়িয়েছিল। আজকেও কিন্তু ভালোই খেলছিলেন তারা। আমরা যখন উইকেট হারিয়ে ফেলছি টপ অর্ডারে, তখন সাকিব আল হাসান হেড পজিশন দেখছিলেন যে চেঞ্জ করে বা এখন অনেকটা ঠিক করে নিয়েই কিন্তু তিনি ব্যাটিং করছেন এবং ভালোই খেলছিলেন। লিটন দাসও ভালো করছিলেন। কমেন্ট্রি বক্সে তখন তামিম ইকবাল ছিলেন, হাশরাফুল ছিলেন, রবি শাস্ত্রী ছিলেন, তারা কিন্তু প্রশংসা করছিলেন যে লিটনের ব্যাটিং দেখে যে তিনি দায়িত্ব নিয়ে খেলছেন, তিনি অলওয়েজ মানে এখনকার টাইমে তিনি খুবই ভালো ফর্মে রয়েছেন। সাকিবকেও ভালো ভালো বলছিলেন। সেই সময় তাদের আসলে কি হলো, আসলে আমরা কেউই তার কোনো উত্তর নেই। দুইটা সুইপ খেলতে গিয়ে লিটন দাস, তাদের কাছে কোনো উত্তর ছিল না। আমরা যারা খেলা দেখছিলাম আমাদের কাছে কোনো উত্তর নেই, কারণ এইভাবে আপনি সেট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার এগেনস্টে খেলছেন, উইকেট পড়ে গেছে ভালো কথা, আপনি 50 রান একটা জুটি করে ফেলেছেন, অভিজ্ঞ দুইজন ব্যাটার, আপনি কেন এরকম ভুল করবেন? মানে আপনি এই সময় যার মতো বলারকে এগেনস্ট দ্য স্পিন আপনি সুইপ করে ক্যাচ তুলে দিলেন। এরপরে আবার সাকিব আল হাসান পার্টনার হারিয়ে তার কি হলো, তিনি রিভার্স সুইপ খেলেন না, তার রিভার্স সুইপ তার শট না, তিনি রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়ে গেল। সাকিবকে কিন্তু আমরা সচরাচর ক্রিকেটে খুবই কম রিভার্স সুইপ খেলতে দেখি। সাকিব কিন্তু ওই যে ব্যাকফুটে একটা পাঞ্চ করে বা উনি কাট করে বা ইয়ে করে, উনি তো এরকম শট আপনি সাদা বলের ক্রিকেটও খেলেন না তেমন একটা। আপনি টেস্টে এসে হঠাৎ করে এরকম একটা ক্রিজে আসলে কি তাদের মাথায় আসলে কি চলছিল সেটা নিয়ে আমরা আসলে শুনতে চান। এই ভুলগুলোর জন্য আসলে এই যে আবার আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমরা আবার সেই মানে হারার পথেই আছি মনে হয়। কারণ বিশাল একটা টার্গেট ইন্ডিয়া হয়তো দিয়ে দিবে, যদিও ইন্ডিয়ার 3 উইকেট পড়ে গেছে, কিন্তু এখনও যেই সব ব্যাটার রয়েছে তারা কিন্তু এই লিডটাকে অনেক দূরে নিয়ে যাবে। উইকেটের যে অবস্থা, এইখান থেকে আসলে বাংলাদেশের 300 রান করাও কিন্তু সো টাফ। বুমরা, সিরাজ, আকাশদ্বীপের বিপক্ষে আমরা খুবই স্ট্রাগল করেছি। তাছাড়া কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আমরা অনেক ভয় পাচ্ছিলাম, তিনি উইকেটলেস। কিন্তু আপনি এই যে থার্ড ডে ফোর্থ ডেতে যখন খেলবেন তখন কিন্তু স্পিনাররাই আনইভেন বাউন্স পাবে। রবীন্দ্র জাদেজা হয়তো, পেসাররা প্রথম দিকে যদি উইকেট নাও পায়, স্পিনাররা এসে দেখবেন যে ফোর্থ ইনিংসে ইজিলি উইকেট পেয়ে যাবে। আর আসলে মানে টপ অর্ডার নিয়ে আমাদের আসলে কথা বলতে বলতে আমরা টপ অর্ডার থেকে না, আমি এটাই ভাবছিলাম যে সাদমান ইসলাম এবং জাকির হাসান, সাদমান 2 এবং জাকির হাসান মাত্র 3 রান করে আউট হয়ে গেছেন। নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করেছিলেন, মানে সচরাচর বেশ কয়েকটা টেস্ট ম্যাচে আমরা তার কাছ থেকে যেরকম ইনিংসগুলো আশা করছিলাম হচ্ছিল না। আজকে কিন্তু খুব ভালো শুরু পেয়েছিলেন, শুরুটা দারুণ হয়েছিল। 20টা রান করে ফেলেছিলেন, উইকেটে মানে টিকে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তিনিও আউট হয়ে গেলেন। তার এই অফ ফর্মটা তো চলছে আসলে। 20 রান দিয়ে আপনি ক্যাপ্টেন হিসেবে আপনি তাহলে অন্য ব্যাটারদের তখন আর কিভাবে বলবেন যে রান করেন, যেখানে আপনি নিজেই রান পাচ্ছেন না। এখন এই স্ট্রাগলটা কিন্তু করেই যাচ্ছি। পাকিস্তানে এরকম হওয়ার ফলে লিটন এবং মিরাজ ধরেছিলেন, আজকেও কিন্তু মিরাজ শেষ পর্যন্ত ছিলেন। মিরাজের সাথে একটা তাকে আসলে কেউ সঙ্গ দিতে পারেনি। পার্টনার থাকলে হয়তো তিনি আজকেও একটা ভালো হয়তো ফলোয়ানটা আমরা এড়াতে পারতাম। আমরা কিন্তু ফলোয়ানে পড়েছিলাম, কিন্তু এই গরমের কারণে আসলে ভারত আবার ফিল্ডিং করতে চায়নি, তারা আবার ব্যাটিংয়ে নেমেছে, যার ফলে এখন বিশাল একটা টার্গেট দেওয়ার লক্ষ্যে হয়তো ভারত ব্যাটিং করছে। ঋষভ পান্ট কিন্তু অ্যাটাকিং খেলা শুরু করে দিয়েছেন, সেখানে গিল আজকে দাঁড়িয়ে গেছেন। যদিও কোহলি
রোহিত শর্মা এবং জয়সওয়াল আউট হয়ে গিয়েছেন। কোহলির আউটটা নিয়ে একটু কনফিউশন ছিল। কোহলি আসলে তার ব্যাটে লেগেছিল, তিনি আসলে বুঝতে পারেনি যে ব্যাটে লেগেছে কিনা। অপর প্রান্ত থেকে শুভমান গিলকে বলছিলেন আসলে ব্যাটে লেগেছে কিনা। তিনি আসলে সেটা রিয়েলাইজই করেনি ব্যাটে লেগেছে। তার স্ট্যাম্পে এসেছে নাকি এটাই গিলের সাথে কথা বলছিলেন, গিল হয়তো বলেছেন হ্যাঁ এটা আউট হয়ে যাবে, সে ইয়াতে আসলে চলে গিয়েছে। কিন্তু এইটা ভারতকে অতটা হার্ড করবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখন যারা ব্যাটিং রয়েছে KL রাহুল রয়েছেন আর অশ্বিন আর জাদেজা তো রয়েছেনই। সো উইকেট পড়লেও কালকেও আসলে সকালে এরকম একটা শুরু করলে আমরা যদি 400 আমরা আবার বলতে হবে 400-র মধ্যে আউট করে দিলে, কিন্তু এবার 400টা লিড হিসেবে হবে, টার্গেট হিসেবে হবে, সেটা আসলে খুবই কঠিন হবে বাংলাদেশের জন্য। তো আমরা এই সিরিজের আগে আসলে কথা বলছিলাম জসপ্রীত বুমরা বাংলাদেশের জন্য বড় একটা হুমকি হতে পারে। এই ম্যাচে কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসে 4টা উইকেট জসপ্রীত বুমরাকে দিয়েছে। বুমরা 11 ওভার বল করে মাত্র 50 রান খরচা করেছেন। 11 ওভারের মধ্যে 4টা উইকেট নেওয়া কিন্তু খুবই মানে ভালো, ওনার স্ট্রাইক রেটটা খুবই ভালো। উনি কিন্তু যে ইনজুরি থেকে ফেরার পর থেকে খুবই ভালো ফর্মে রয়েছেন। আমরা ওয়ার্ল্ড কাপটা কিন্তু T20 ওয়ার্ল্ড কাপটা যে লাস্ট জিতলো, তারা বুমরার একার অনেক বড় একটা অবদান জসপ্রীত বুমরা। বুমরার সেই ক্ষেত্রে উনি প্রত্যেকটা ফর্মেটেই কিন্তু ভালো খেলছেন, T20, ওয়ানডে, টেস্ট। বুমরার মতো মানে বলারকে ফেস করাটা খুবই কঠিন, কিন্তু আমরা তো বুমরার ভালো বলে আউট হইনি। যারা আমরা যেই অভিজ্ঞ ব্যাটারদের কথা বলছি তারা তো বুমরার খুব দুর্দান্ত ডেলিভারি। তো বুমরা বোলিংয়ে আসলেই দেখছিলাম যে বাংলাদেশের ব্যাটাররা খুবই ঘাবড়ে যাচ্ছেন। তার বল নর্মাল একটা বলও আমরা মানে নর্মাল একটা বোলারের বল যেভাবে আমরা ডিফেন্স করি এইটাও কিন্তু ভুলে গিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা, এরকম মনে হচ্ছিল। একটা বলার ভালো থাকলে তাকে নিয়ে কষাস থাকবে, তাকে নিয়ে একটু আনকমফোর্টেবল, কিন্তু উইকেট তো দিয়ে আসেনি। কিন্তু সুইসাইডাল উইকেট ছিল এগুলো আজকে, যেগুলো আমরা বলছি যে যেই সময় আমি টপ অর্ডার বাদে দিলাম, টপ অর্ডারের ফর্মে টপ অর্ডার আউট হয়ে যাচ্ছে। মুশফিকুর রহিম আজকে খেলতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি যেই একটা জুটি হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন, আপনি অশ্বিন এবং জাদেজা, তারা কিন্তু আগে কারা আউট হয়েছে সেই চিন্তা মাথায় রেখে তারা কিন্তু ক্যারি করে এত দূর নিয়ে এসেছে। একজন সেঞ্চুরি করেছে, একজন সেঞ্চুরি কাছাকাছি গিয়ে আউট হয়েছে। তাহলে আমরাও তো সেরকম একটা পেয়েছিলাম, আমরা সেরকম জুটিতে। এখন নিজের থেকে আউট হয়ে গেলেন আপনি, আপনার মনে হচ্ছে মানে আত্মঘাতী সব। আজকে টেস্টের মতো সেকেন্ড দিন, আরও 3 দিন বাকি, তা আপনি আজকে যদি 100 বলে 2 রানও করেন কেউ কিছু বলবে না। তাড়াহুড়ার কিচ্ছু নেই, তো কিছু নেই, কারণ আপনি কালকে লাঞ্চ পর্যন্ত খেলতেন, কাছাকাছি যেতেন, তারপরেও তো আসলে খেলাটা বোঝা যেত যে টেস্ট মেজাজে খেলছি আমরা। আমি যেটা বললাম যে এই যে রাহুলপিন্ডি টেস্টে আমরা বলছিলাম যে খুব ভালো খেলছে, টেস্টের ফর্ম্যাটটা হয়তো ধরে ফেলেছে, কিন্তু এই কয়দিনের মাঝে আবার যদি আপনি এই টাইপের ভুল করেন, আপনি ধৈর্য হারা হয়ে যান, আপনি শর্ট সিলেকশনে ভুল করেন এরকম টেস্টের সময়, তখন আসলে ওই আবার আগের পজিশনে ফিরে আসবেন। তখন এইরকম বড় বড় টিমের এগেনস্টে এইগুলো আসলে তারা গ্র্যাব করে নেবে। আপনি একটা যেই পার্টনারশিপটা হবে বা যিনি রানে থিত হতে পারবেন তাকে আসলে ক্যারি করতেই হবে, কারণ একবার ফল করলে আপনার পুরো টিম ফল করবে। সেটাই আজকে হয়েছে। আমরা আকাশদীপকে আসলে IPL থেকে চিনি, IPL-এ খুব ভালো বোলিং করে, কিন্তু উনি ভারতীয় দলের আশেপাশে ছিলেন। টেস্ট দলে তিনি আসলে লাস্ট ইংল্যান্ড সফরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে একটা ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশের বিপক্ষে তার কামব্যাকটা মোহাম্মদ শামি না থাকার কারণে ভারত বেশ কিছুদিন ধরে আসলে তৃতীয় একটা পেসারের জন্য খুব ভুগছে। থার্ড পেসারটা সে কি আকাশদীপ হতে পারেন কি? বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা বোলিং করেছেন, 5 ওভারে 2 উইকেট নিয়েছে, 19টা রান দিয়েছেন, খুবই ভালো বোলিং করেছেন। আকাশদীপকে খেলতেও কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ঘাম ঝরেছে একদম। আকাশদীপের বোলিংও খেলতে পারছিলেন এমন অবস্থা। মানে টপ নচ বলার ইন্ডিয়ার বলাররা তো যেই আসুক না কেন, আপনি খুবই বড় একটা পরিকল্পনার পরে তারা কিন্তু আসে, যে হুট করে পারফরমেন্স করে চলে আসে এরকম সুযোগ নেই। এক্স্যাক্টলি, যে আপনি পারফর্ম করেই কিন্তু এসেছেন, আপনি কিন্তু হঠাৎ করে নিয়ে আসেননি। সো এই বলারগুলোকে আপনি নতুন বলতে পারবেন না, বাংলাদেশের জন্য এই বলারগুলাই খুব কঠিন হয়ে দাঁড়াবে। বুমরা যদি পারফর্ম না করতো দেখা যেত আকাশদীপ 5 উইকেট পেয়ে গিয়েছে। এই জিনিসগুলো আসলে বড় টিমগুলো এইভাবেই আসলে খেলে আসে বা এইভাবেই তারা প্লেয়ারগুলোকে উঠিয়ে নিয়ে আসে। এখন বাংলাদেশের এইগুলা বলে তো আসলে লাভ নেই, কারণ আমাদের জানি আমরা ঘরোয়া ক্রিকেটের কী অবস্থা বা নতুন, কিন্তু যারা রয়েছেন এতদিন ধরে খেলছেন, লিটন বলেছিলেন যে এখনই দায়িত্ব নেওয়ার সময়, দায়িত্ব এখন না নিলে দায়িত্ব তো আজকে মানে উনি ভালো খেলছেন, কিন্তু যেদিন দরকার যেদিন প্রয়োজন আপনার উপরে পুরো টিম নির্ভর করছেন, আপনি নিজের ভুলে আউট হবেন কেন? আমার কথা হচ্ছে সেটা যে মানে আপনি তো জানেন একটা ভালো বলে বিট হতেই পারে, তো জানেন আপনার রান তোলার দরকার নাই তো দ্রুত, আপনার তো দ্রুত রান তোলার এখানে কোনো দরকার ছিল না। আপনার আজকে মাত্র টেস্টের সেকেন্ড দিন, আপনি একটু ধরে খেলুন। আপনি এখন তারা খেলতে খেলতে তাদের মাইন্ডসেটে আমরা সমালোচনা করলে তারা বলবে যে
খেলি আমরা আমরা বুঝি বা এই সে, কিন্তু এই জিনিসগুলো টেস্টের ক্ষেত্রে যেটা মনে হয় আমরা যেটুকু দেখছি বা বড়ইয়া, এগুলো তো বেসিক যে আপনি এই সময়গুলো ধরে থাকবেন, ক্রিজে আটকে থাকবেন, একটা বড় পার্টনারশিপ হবে না, একটা 100 রানের পার্টনারশিপ হবে। আপনি যত ক্রিজে থাকবেন টেস্টে তত আপনি চিত্ত হবেন, তত আপনি তখন বুমরার বলও দেখবেন যে ফুটবলের মতো দেখছেন, তখন বুমরার না আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা কি দারুণভাবে খেলছিলেন। তার সাকিবের মতো টপ স্পিনারকে তিনি পাত্তাই দিচ্ছেন না, তিনি এসে মারছেন। মানে মনেই হয়নি যে ভারতের লোয়ার অর্ডারে তারা ব্যাট করছে। আরেকটা জিনিস হতে পারে যে তারা আবার কাউন্টার অ্যাটাকে যেতে চেয়েছিল, কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার জন্য তো একটা পজিশন দরকার। না আমাদের মনে হয় ওই পরিকল্পনাটাও আমাদের মনে হয় ছিল না। পরিকল্পনা ওই রকম থাকলে বাংলাদেশে আরেকটু অন্যরকম খেলা দেখতে পারতাম। পিচ বুঝতে হবে আপনার, তো বলারকে সেটা বুঝতে হবে, কাদের এগেনস্টে খেলছেন সেটা বুঝতে হবে। যাদের যা অশ্বিনরা এখানে নিয়মিত বোলিং করে, তাদের হোম গ্রাউন্ড এগুলো, সো সেইখানে আপনি চাইলেই আপনি তাদের কাউন্টার অ্যাটাক করতে পারবেন। আপনি বলগুলো দেখে যদি আপনার তো ভালো ভালো শট খেলেছেন, কম বক্সে বলছিল যে কি দুর্দান্ত শট খেলছেন, আউট হওয়ার আগে লিটন কতগুলো সুন্দর ক্লাসিক্যাল সুন্দর 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 শট খেলে বাউন্ডারি পেয়েছেন। মিরাজও কিন্তু খুব ভালো খেলছেন, অফ সাইডে দারুণ সব ড্রাইভ করেছেন আমরা দেখছি। মানে তাদের ফর্মটা কিন্তু রয়েছে, তাদের টাচটা কিন্তু হারিয়ে যায়নি। তারা পাকিস্তানে যেরকম টাচে ছিল সেই টাচটা কিন্তু হারিয়ে যায়নি, কিন্তু এখানে মনে হচ্ছে যে মানে একটা ভুল সিদ্ধান্তের কারণে আসলে পুরা আপনি 150 রানও করতে পারলেন না। তবে আজকে শেষ বিকেলে বাংলাদেশ যে বোলিংটা করেছে, তাসকিন আহমেদ একটি উইকেট পেয়েছেন, নাহিদ রানা একটি উইকেট পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ। আমরা জানি যে থার্ড ডেতে চেন্নাইয়ের পিচটা একটু অন্যরকম হয়ে যাবে, সেই সময় হয়তো স্পিনাররা একটু ভালো করবে। তৃতীয় দিন আসলে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের কাছ থেকে মানে কি আশা করছেন? চেন্নাইয়ে আছে কিন্তু একটা বিষয় হয়েছে যে 17টা উইকেট পড়েছে এর আগে, কিন্তু একদিনে এত উইকেট আগে চেন্নাই পড়েনি। সো সেক্ষেত্রে থার্ড ডেতে আরও মানে বলাররা সুবিধা পাবে, উইকেট পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে আসলে এই ইন্ডিয়ার যেই উইকেটগুলো রয়েছে তারা কিন্তু খুবই কঠিন। তারা এই পিচগুলায় হয়তো এই যে গিল সেট হয়ে যাচ্ছে, পান আক্রমণাত্মক ব্যাটিং শুরু করছে, তিনি রান করে যদি 50 করে দিয়ে চলে যান, এরপরে KL রাহুল রয়েছেন। সো যেই রানটা হয়েছে সেটাই কিন্তু অনেক টাফ। আপনি 400 450 রান করলে তখন আসলে আপনি আরও 2.5 দিন খেলতে হবে, আপনাকে মিনিমাম 2.5 দিন খেলতে হবে, 2 দিন খেলতে হবে। এই জিনিসটা আসলে এই ব্যাটিং সেট আপ নিয়ে এই টিকাটা খুবই কঠিন হবে এই রানটা চেস করতেই। রাওয়ালপিন্ডিতে একটা জিনিস দেখেছিলাম যে পাকিস্তান 400 450 462 সম্ভবত এরকম রানে ইনিংস ঘোষণা করে খুবই বিপদে পড়ে গিয়েছিল। ভারত কি এরকম কোনো চ্যালেঞ্জ নেবে কিনা, নাকি 500 550 একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে ইনিংসটা? না, আমার মনে হয় না। আমার এখানে ভারত যত রানে যত ব্যবধানে জিতবে তাদের জন্য ততটাই ভালো, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে খেলা। সো এইখানে আসলে ওইভাবেই চিন্তা করছে তারা, যে ওইখানের পয়েন্টটা নিয়ে বেশি চিন্তা করছে, এখানে প্রতিপক্ষকে সেটা চিন্তা করছে না। তারা যত ভালোভাবে জিততে পারবে ততই ভালো হবে। সো আমার মনে হয় না যে তারা এভাবে, তারা হয়তো 500 550 লিড যদি উইকেট থাকে তাহলে সেটা দিয়েই হয়তো ছাড়বে। কারণ আপনার কাছে সময় রয়েছে 2 দিন, আপনি 10টা উইকেট নেওয়ার জন্য 2 দিন, একদিনই 17 উইকেট পড়েছে, সেখানে আপনি 2 দিনে বাংলাদেশের 10 উইকেট নেওয়া আসলে ইন্ডিয়ার বলারদের কাছে কঠিন কিছু হওয়ার কথা না। সো সেই ক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে যে টেস্টটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস কি, এই ম্যাচটাকে আসলে চতুর্থ দিন পর্যন্ত যাবে কিনা, নাকি কালকে শেষ হয়ে যাবে আপনার মনে হয়? এটা ইন্ডিয়ার উপরে আসলে ডিপেন্ড করবে। ইন্ডিয়া যদি মনে করেন যে টেস্ট লাঞ্চের পরে ছেড়ে দেয়, তারপরে বিকালটা আসলে বাংলাদেশ কীভাবে সার্ভাইভ করবে, বিকালটাতেই যদি আউট হয়ে যায়, দেখা যাবে যে 1-2 উইকেট বেশি যদি বাকি থাকে হয়তো দিনেই শেষ করে দিবে, কারণ 2 উইকেটের জন্য আবার পরের দিন নামার জন্য রাজি হবে না। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করবে যে তারা যদি ফার্স্ট কালকে তাড়াতাড়ি সকালবেলা রান তুলে ফেলেন, তা 550 রান হয়ে যায়, তখন হয়তো লাঞ্চের পরেই ছেড়ে দিবে। লাঞ্চের পরে ছেড়ে দিলে পুরোটাই আসলে বাংলাদেশের আমার মনে হয় কঠিনই হবে, সার্ভাইভ করতে হবে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি প্রতিদিন হাজির হচ্ছি। বাংলাদেশের এই টেস্টের দ্বিতীয় দিনের পরে আসলে আসলাম, তৃতীয় দিনের পরে আবারও হাজির হব। সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।